আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে দেখছেন রব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, স্পন্সর হিসেবে রয়েছে মালাভিস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আপনারা জানেন যে জীবনের গল্প একটি মানুষের সেই ছোট সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তার জীবনের অনেক গল্প থাকে। এই গল্পগুলো, না বলা কথাগুলো মানুষের সামনে বলা হয় না, বলা যায় না, বা সেই সুযোগ তৈরি হয় না। সেখান থেকে মানুষের শিক্ষামূলক অনেক জিনিসগুলো জানার আছে। যারা সফলকামী হয়েছে, যেই মানুষগুলো জীবনের অনেক সময় অতিবাহিত করে দেশ এবং জাতির কল্যাণের নিজের ব্যক্তি জীবনকে স্টাবলিশ করে একটা অবস্থান তৈরি করেছে, সেই মানুষগুলো, পথিতযশা সেই মানুষগুলোর জীবনের গল্প নিয়ে রব বাংলাদেশের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। আজকের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের পথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একজন সংগঠক, একজন সাবেক ব্যাংকার এবং একজন গীতিকার, সুরকার, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের গল্প এই অনুষ্ঠানে আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি আমরা। ধন্যবাদ। জীবনের গল্প, আপনার জীবনের অনেক গল্প আছে। এমন কিছু গল্প আমরা শুনতে চাই যেটা একটা প্রজন্মের জন্য উৎসাহ হবে, প্রজন্মের জন্য শিক্ষা হবে, আমরা অনুপ্রেরণা পাবো, আমাদের দর্শক না জানা কথাগুলো জানতে পারবে। তো সেই ক্ষেত্রেই আমি আপনাকে প্রথমেই জানতে চাই যে আপনার এখনকার এই ব্যক্তি আর ছোট সময়ের সেই ব্যক্তির ভিতরে পার্থক্যটা কেমন ফিল করছেন? এই পার্থক্য, ধন্যবাদ। এই পার্থক্য তো এটা সহজাত, এটা সবার জীবনে। ছোটবেলা যখন তার ছেলেবেলার কথা সে কল্পনায় তার মেমোরিতে আনে, তখন অন্য রকমের একটা মানুষ স্মৃতিকাতর হয়। এটা খুবই স্বাভাবিক। অনেক সময় সেই চোখ বুঝলে সেই ছোটবেলার স্মরণীয় জিনিসগুলো যখন আসে, তখন সত্যি একটা ভালো লাগার ব্যাপার থাকে, কষ্টেরও ব্যাপার থাকে, দুটোই আছে। তো আমার ছেলেবেলাটা বলা যায় খুব সুখকর ছিল। সুখকর এই সেন্সে, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটি সম্ভ্রান্ত পরিবারের জন্য দিয়েছেন। আমাদের খান বংশ ওই আমাদের এলাকায় খুবই সম্ভ্রান্ত পরিবার হিসাবে। এবং আমার আব্বা ছিলেন তদানীন্তন কালের গ্রাজুয়েট, এবং স্কুলের, আমার যে স্কুল থেকে আমি এসএসসি করেছি সেখানে শিক্ষক ছিলেন আমার আব্বা, ইংরেজি শিক্ষক ছিলেন। তো আমি বাবার বড় সন্তান। আবার নানার সবচেয়ে ছোট মেয়ে ছিল আমার মা। সেদিক থেকে নানা নানুর খুব আদরের ছিল আমার মা। সেদিক থেকে আমি সবার বড় হওয়াতে, মানে সব দিক থেকে বলে না মানুষ যে আসলে সোনার চামচের মতো অবস্থাটা ছিল, খুব আদরের ছিলাম। আমাকে নাকি আমার নানার বাড়ি থেকে প্রথম আমাদের বাড়িতে আনা হয়, হাতি দিয়ে আনা হয়েছে। মাশাআল্লাহ। তো এগুলা আমার দাদি গল্প করতেন, এবং খুব আমরা ভাই বোনরা খুব এনজয় করতাম এগুলো। আমি হাতির পিঠে বসে মিটমিট হাসছি, দাদি সেই কথা বলতেন। এইভাবে ছিল ছোটবেলাটা খুবই সুখকর। জি জি জি। বাবার কোন স্মৃতি মানে এখনো ভাবায়? বাবার স্মৃতি, আমি একটি স্মৃতি বলতে চাই। আমার বাবা ছিলেন একজন অলরাউন্ডার এই সেন্সে, আব্বা তো শিক্ষক ছিলেন, তিনি ভালো ফুটবল প্লেয়ার। এলাকায় যদি বলা যায় বাবু মাস্টার, হ্যাঁ, ওই পুরানো লোকেরা সবাই বাবু মাস্টার, ফুটবল প্লেয়ার। আবার আব্বা খুব কালচারাল লোক ছিলেন, অনেক সুন্দর গান গাইতে পারতেন। আমাদের বাড়িতে হারমোনিয়াম ছিল, রেডিও ছিল, কলের গান আমরা বলতাম, যেটা গ্রামোফোন, সব ছিল। ছোটবেলায় আব্বাসুদ্দিনের গান, লতা মঙ্গেশকরের গান সব শুনতাম। সেদিক থেকে ছিল সাংস্কৃতিক পরিবার। আব্বা অনেকগুলো কোয়ালিটি বলছি, কিন্তু আরেকটা কোয়ালিটি, একবার ঈদে, আগে তো ঈদের জামা বানানো হতো, এইভাবে রেডিমেড কেনার পেয়া ছিল না, খলিফার বাড়িতে জামা বানানো। তো ঈদ সকালে, ঈদ রাত হয়েছে, আমার জামা এখনো আসে নাই। তো আব্বা পরে আমি সকালে উঠে দেখি আমার বিছনার পাশে আমার জামাটা। আমি খুব হাসতেছি যে কিভাবে জামা আসলো হাতে, তো জামা নেই। মনটা খুব খারাপ। মা বললো, জামা তোমার আব্বা সেলাই করে নিয়ে আসছে। ঘটনা কি, যে সেলাইয়ের ছিল সে তার কাজের প্রেশারের জন্য আমার জামাটা ধরতে পারতেছে না। তখন আব্বা, আমার এক ছোট দাদা ছিল মানিক খলিফা নাম, উনি আবার দর্জির কাজ করতেন কাপাসিয়া বাজারে। তো আব্বা কাপাসিয়া হাই স্কুলে পড়তেন, তখনই মাঝে মাঝে চাচাকে হেল্প করার জন্য সেলাই শিখছে। তো সেই শিখার
আব্বা যখন দেখলো যে ওই একটা শ্রীনাথ খলিফা হিন্দু, সে পারতেছে না, তখন আব্বা আমার জামাটা করে রাতে হয়তো অনেক রাতে 10টা 11টা 12টায় নিয়ে আসছে। এই স্মৃতিতে আমার খুবই আমি এনজয় করি যে আব্বা সেই সকালবেলা মা বলতেছে তোমার আব্বা সেলাই করে নিয়ে আসছে, তুমি কান্নাকাটি করবা। আপনি আপনি তো এটা মানে আমি এখানে বসে এই কথাটা মানে সত্যি অনুধাবন করতে গিয়ে আমার চোখে পানি চলে আসছে যে একটা সন্তানের জন্য বাবার কতটুকু আবেগ, প্রেম, কতটুকু মায়া থাকলে যেই খলিফাকে কাজ দেয়া, সেই জায়গা থেকে বাবা নিজে মানে আপনার ভালোবাসার পরিধিটা কত উপরে বাবা রেখেছে যে নিজে সেলাই করে নিয়ে এসে আপনার পাশে রেখেছে। আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুন। আমি সত্যি মানে আবেগ আপ্লুত যে এরকম আমারও বাবার এরকম অনেকগুলো স্মৃতি যখন কাছে চোখের সামনে আসে তো সইতে পারে না, অনেক কষ্ট লাগে। তো মা এবং বাবা দুজনের ভেতরে শাসনের জায়গায় কার খুব বেশি রাগ বা শাসনটা বেশি ছিল? এবং আগেই বলেছি যে মা তো খুব আদরের মেয়ে ছিলেন আমার নানা নানুর। মা খুব নিজে সফট মাইন্ডেড ছিলেন, মা আমাদের গায়ে কোনোদিনই হাত তোলেননি। আব্বা ছিলেন শিক্ষক হিসাবে, এবং আব্বা এলাকায় আব্বার একজন কিংবদন্তি তুল্য টিচার ছিলেন। কিভাবে? আমাদের এলাকাটা তো ছিল একটু দরিদ্র এলাকা, আর আব্বার দায়টা ছিল এরকম, উনি আমি এটা গল্প এলাকায় গেলে এখন এই গল্প, রফিক মাস্টারের, আমার আব্বার নাম রফিকুল ইসলাম, ঘরে ঘরে যে ছেলেটা পড়াশোনা করতো ঘরে ঘরে খবর নিত রাতে যেয়ে যে পড়তেছে নাকি করতেছে। এই জিনিস মানুষকে যারা বড় হয়েছে পরে তারা আমাদের প্রতি এতটা। আমার আব্বা কিন্তু আমি ক্লাস 4-এ থাকতেই মারা গেছেন। ও আচ্ছা। আমার মা মারা গেছেন আমি ক্লাস 10-এ পড়ার সময়। তো বললাম না, আমার জন্মটা ছিল খুবই মধুর পরিবেশ, কিন্তু কিছুদিন পরে ঝড় এসে সবকিছু তছনছ করে দেয়, এলোমেলো করে দেয়। সফলতার আজকে যে আপনি একটা সফল মানুষ, ধরেন যে সকল দিক থেকেই ব্যাংকে দীর্ঘদিন চাকরি করেছেন, বাংলাদেশে আল্লাহ আপনাকে এই যে বাসায় যে মানে আধুনিক বা কলের গান, হারমোনিয়াম সবকিছু ছিল, কিন্তু সেই জায়গা থেকে আপনি ইসলামী গান লিখছেন, সুর করছেন এবং আল্লাহ আপনাকে এখানে সম্মানিত করেছেন। তো এই টার্ন অফটা কিভাবে হলো? গানের এটাও আব্বার স্মৃতি। কিভাবে? রেডিওতে তখন আব্দুল আলিমের একটা কোরআন তেলাওয়াতের পরে হাম শুনতাম, এই সুন্দর ফুল সুন্দর ফল। তো গানটা আমার খুব ভালো লাগতো, আমি গানটা শিখে ফেলেছি। তো আব্বাও গানটা গাইতে পারতেন। তখন আমি স্কুলে সবাই মাত্র যাই, ক্লাস 1 বা 2-তে পড়ি। তো 14ই আগস্ট ছিল, তখন কালচারাল প্রোগ্রাম হতো স্কুলে, হাই স্কুল প্রাইমারি স্কুল মিলে। তো সেখানে যখন ছেলে মেয়েরা বড়রা তারা, আব্বা আমাকে ডেকে নিলেন। ওই আব্বা তো স্টেজে বসা, আমাকে ডাকলেন, আমি ছিলাম, বলে যে তুমি এই সুন্দর ফুল আব্দুল আলিমের ওই গানটা গাবতো। আমাকে ডায়াসে নিয়ে গেল। আমি খুব মানে কি বলে এটাকে, খুব ছিলাম যে আনইজি, যে মানে অপ্রস্তুত বলা যায়, এবং ভয় ছিল। তখন কোন ক্লাসে ছিলেন আপনি? এই তো 1 বা 2-তে, 1-এই বোধহয় সম্ভবত। তো আমি গানটা গাইলাম আলহামদুলিল্লাহ। তো সবাই খুব, শিক্ষকরা সবাই, অডিয়েন্স খুব প্লিজড হইল। সেই হলো আমার কালচারাল প্রেজেন্টেশনের সূচনা। আমার আব্বার উৎসাহ, আব্বার মানে মাধ্যমে এটা শুরু হয় আর কি। মাশাআল্লাহ। এরপরে তো পরবর্তী সময় আপনি ইসলামী ব্যাংকে যে অনেকদিন জব করেছেন, দীর্ঘদিন প্রায় 30 বছর সেখানে। তো সেই স্মৃতিগুলো এখন মানে কর্মজীবনের স্মৃতিগুলো কিভাবে ভাবাচ্ছে আপনাকে? কর্মজীবনের আগে আমাকে আরেকটু কর্মজীবনে যাওয়ার আগের স্ট্রাগল পিরিয়ডটা একটু বলি, কারণ এটা যেহেতু ঠিকই বলেছেন যে কেউ যদি অনুপ্রাণিত হয়, ইন্সপায়ার্ড হয়, এটার জন্য বলা। তো আমি তো অভিভাবকহীন হয়ে গেলাম। তো মামারা সব করতো, কিন্তু মামাদের আওতাটা ছিল। তো আমি যতদিন গ্রামে ছিলাম, তো যখন আমি এসএসসি আমি ছিলাম 71-এ, আমি ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু 71-এ সেই পরীক্ষাটা দেওয়া হয়নি, দেয়নি। তখন তো মুক্তিযুদ্ধ চলছে। তো দেশ স্বাধীনের পরে
প্রথম এসএসসি পরীক্ষা হয় এপ্রিল মাসে, ওই বছর দুটো এসএসসি হয়। ওই আমরা জামে পড়লাম, আমাদেরটা হলো, এরপরে আবার আমাদের নেক্সট বেস সেটা হলো সেপ্টেম্বর মাসে। আচ্ছা, তা আমি এপ্রিলে, আমি ফার্স্ট বয় ছিলাম ক্লাসে, তো পরীক্ষা দিলাম, রেজাল্ট হলো। তখন আব্বার শুভাকাঙ্ক্ষী ছিল, ছাত্র ছিল অনেকে, তারা আমাকে বললো যে তুমি ওই কবি নজরুলে একটা মানে ভাতা দেওয়া হতো মেধাবী ছাত্রদেরকে, এটাকে বলতো আইএড এডুকেশন, যেমন বিএড আইএড আছে না, এই এডুকেশনের একটা ছিল, বিভাগ ছিল সরকারি কবি নজরুলে। তখন আমি সেইখানে এসে ভর্তি হই ইন্টারমিডিয়েটে। তখন 50 টাকা ভাতা পাইতাম। তারপরে আমি আমার এক রিলেটিভের বাসায় থাকতাম, ফুফাতো ভাই হয়। তারপর ওখান থেকে আমি ওই ফুফাতো ভাইয়ের আবার ট্রান্সফার পোস্টিং হয়ে সিলেট চলে যায়। তখন আমি ঢাকার জিঞ্জিরাতে লজিং থাকি। তো এইভাবে আমার মানে পড়াশোনার জীবনটা আলহামদুলিল্লাহ আল্লাহ এইভাবে, তারপর ইন্টারমিডিয়েট, গ্রাজুয়েশন হলো। গ্রাজুয়েশন হওয়ার পরে কিন্তু আমি আবার আমার থেকে আপনি কি ওই যে ভাতাটা যেটা পেতেন আইএড যেটা, এরপরে কি আর কোন স্ট্রাগল আছে কিনা, নিজে আর্ন করা, টিউশনি করা? না, তারপরে তো না, টিউশনি করতাম তখনই। আমি যখন লজিং থাকতাম তখনও একটা টিউশনি করতাম, কারণ আমার ছোট দুইটা ভাইকে আমি আবার ঢাকায় নিয়ে আসছিলাম পড়াশোনার জন্য। আমি যখন ডিগ্রিতে পড়ি, ওরা তখন কবি নজরুলে ভর্তি হয়েছিল। আমার ছোট ভাই একজন জগন্নাথ, একজন কবি নজরুলে। তাদের নিয়ে চলতে গেলে আমার খুব হতো, কষ্ট হতো। এই জন্য আমি এটা টিউশন করতাম। আমার ছোট ভাইরা আবার টিউশনি করতো। আচ্ছা, তো এই ছিল মানে স্ট্রাগল লাইফটা বলতে গেলে যা বোঝায় এটা ছিল। এরপর তো জনতা ব্যাংকে আমার একটা জব হইলো। আমি একটা ক্লারিক্যাল জব, কারণ আমার এখানে জবের দরকার ছিল। জনতা ব্যাংকে আমি যখন গ্রাজুয়েশনের পরে জব হয়ে গেল, আমি নাইটে আবার ভর্তি হলাম জগন্নাথে। আমার ইসলামপুর শাখা ছিল জনতা ব্যাংকের, ওটার পাশে জগন্নাথ। আমার নাইটে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়ে গেলাম। এইভাবে আর কি আমার যাত্রা শুরু হয়। আপনার লক্ষ্যটা ছিল স্থির কর্মজীবন, লক্ষ্য মানে এটা আল্লাহর লক্ষ্য স্থির, এটা আল্লাহর পরিকল্পনা ছাড়া পরিকল্পনা ছিল। এতটা পরিকল্পিত মানুষ না, কিন্তু আল্লাহ আমাকে এটাতে রেখেছেন, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, এটাই সবচেয়ে বড় জিনিস। নাহলে তো হয়তো আমি মানে বিভ্রান্ত হয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ ছিল, কারণ আমি গান জানতাম। আমি কিন্তু একাডেমিতে, আধুনিক সঙ্গীত একাডেমি নামে একটা ঢাকা কলেজের পাশে একটা একাডেমি ছিল, ওখানে গান শিখতাম। শৈলেশ বাবু নামে আমাদের এলাকার কাপাসিয়ার বাবু ছিলেন, উনিও গান শিখাইতেন, সেখানে আমি গান শিখছি। মানে আমি গান, হারমোনিয়াম সব রেডি ছিল। তারপর আমার জীবনের মোড় ইসলামের দিকে ঘুরে যায়। এইটা কিভাবে হলো, কখন হলো? এইটা এই কবি নজরুলেই যখন আমি ডিগ্রিতে বিএডে পড়ি, তখন কবি নজরুলে আমার এক পরম, আমি যার ঋণ শোধ করার কোনো সুযোগ নাই, জয়নুল আবদিন আবদুল্লাহ ওনার নাম, শেরপুর বাড়ি, কামরুজ্জামান ভাইদের বাড়ির পাশে। তিনি এসে ভর্তি হলেন। তো কেন জানি তিনি আমাকে নিয়ে, আমার সাথে ওনার খুব বন্ধুত্ব হয়ে গেল, এবং উনি এখনো জীবিত আছেন, খুব ভালো মানুষ। তারপরে উনি আমাকে একটি ইসলামী বই দেন। সে বইটার নাম ইসলাম পরিচিতি, টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং ইসলাম, মাওলানা আবুল আলা মওদুদী, যাকে আমি এত ভালোবাসি। অনেকে সমালোচনা করে, সমালোচনা মানুষের থাকবে, তার যে অবদান, এই একটা বই পড়ে আমি আমার জীবনের মোড় ঘোর সব কিছু ঘুরে গেল। এবং আমার মধ্যে কাজ করতো সবসময় যে এই সৃষ্টি নিয়ে আমার মধ্যে একটু পেরেশানি ছিল, যে মানুষ কোথায় আসছে, কোথায় যায়, কি করে এখানে, এই যে এই জিনিসগুলো কেন যেন। পরে আমি যখন আল্লাহ দিনের মধ্যে আসলাম, তখন সূরা দোহা, আলাম নাসরা এগুলো পড়লে, এগুলা রসুলকে আল্লাহ এগুলা আমার জীবনের সাথে যেন মিলেমিশে একাকার হয়ে যায়, যে তুমি ছিলে এরকম, তোমার হেদায়েত ছিল না, তোমার পথহারা ছিলে, তোমার ধন ছিল না, কিন্তু আমি এগুলো সত্যি আমি আবেগ আপ্লুত হয়ে যাই, যে আল্লাহ রসুলের জিন্দেগির সাথে এই যে আমার একটা সাদৃশ্য, এটা যে আমাকে কিভাবে আবেগ আপ্লুত করে।
মানে আমি যদি এভাবে বলি যে সূরা দোহা আমি যখন পড়ি আমি চোখের পানি রাখতে পারি না, আমি নিজেও। এবং ওই যে আপনার মতোই আমার জীবনটাও ঠিক এরকম, আমি চোখের পানি রাখতে পারি না। এবং আল্লাহ তো এটা বলছেন যে আমি তোমাকে এই দিয়েছি, এই ছিলে তুমি, এবং তোমার জন্য আমি আরো এত রাখছি, এবং যে তুমি নিশ্চয়ই কল্পনাও করতে আরো পারছো না। ভবিষ্যৎ তোমার জন্য আরো ভালো। আরো রাখছি, তুমি কল্পনাও করতে পারছো না। আল্লাহ আমাদের জন্য, আল্লাহ আপনার জন্য, আমাদের জন্য, আল্লাহ যেই ওয়াদা যে প্রস্তুত পরবর্তী জীবনের জন্য, আল্লাহ আমাদেরকে সম্মান আরো বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। তো অনেক ভালো লাগছে আপনার জীবনের গল্প শুনে। আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আরো তার জীবনের গল্প শুনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জীবনের গল্প। টাইটেল স্পন্সর অফ বাংলাদেশ, কো স্পন্সর মালাবিস। আমরা গল্প শুনছিলাম ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ, জনপ্রিয় অনুপ্রেরণার বাতিঘর ওস্তাদ তাফাজ্জল হোসেন খান। ওস্তাদ, অনেক অনেক গল্প শুনছি এবং ভাল লাগছে। কবি মতিউর রহমান মল্লিক ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের এক অনন্য পুরুষ। তার ছোঁয়াটা আপনি কিভাবে পেলেন এবং এই অঙ্গনে কাজ করার উৎসাহ উদ্দীপনা বা কিভাবে তৈরি হয়েছিল? সুন্দর প্রশ্ন। আমি কবি নজরুলে পড়ার সময় কবি নজরুলের কালচারাল কোনো প্রোগ্রাম হলে আমি ওখানে শরীক হতাম। তো ওই যে আমার আব্দুল্লাহ ভাই, জি, উনি পরবর্তীতে সোনার বাংলায় জব করতেন সাংবাদিক হিসেবে, সৌদি আরবে ছিলেন। উনি আমাকে বললেন, তাফাজ্জল ভাই, আজকে আপনি তো গান গান, আমাদের একজন গানের ভাই আছে, ওনার সাথে পরিচয় করাবো। তা আমি গেলাম একটা অফিস, সেখানে মল্লিক ভাই। তো মল্লিক ভাই সাথে কথা হলো, পরিচয় হলো। মল্লিক ভাই আমার গান শুনলেন, তিনিও গান শোনালেন। তারপর আমি পরে এটা বুঝতে পেরেছি যে মল্লিক ভাই এত খুশি হয়েছিলেন আমার সাথে পরিচয় হওয়ার পরে, এবং আমার পাশে উনি লেগে থাকতেন বলা যায়। তো সেই মল্লিক ভাইয়ের সাথে পরিচয় হলো। এর আগেই কিন্তু আমি আমার যে ইনস্ট্রুমেন্টাল মিউজিক্যাল যে ছিল, ভর্তি ছিলাম, সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। ইসলামের দিকে আসার পরে আমি আর ওইটার দিকে যাইনি। তখন মল্লিক ভাই বাই দিস টাইমে আবার আমার চাকরি হয়ে গেল। যেমন তখন বলছিলাম না, মল্লিক ভাইয়ের পরিচয় আর চাকরিটা ওই পাশাপাশি সময় হয়ে গেছে। এবং পাশাপাশি সময়ে জনতার চাকরির পরে আমি আবার পরে 1-2 বছর না, চাকরির পর আর বেশ পরে আর কি, মল্লিক ভাইয়ের সাথে পরিচয়ের বেশ কিছুদিন পরে আমি আবার বিয়েও করি আর কি। এটা সম্ভবত মল্লিক ভাইয়ের সাথে পরিচয়টা আমার হয়েছে 77-78 দিকে। তো মল্লিক ভাইয়ের সাথে পরিচয় ওইভাবে, ওই আব্দুল্লাহ ভাই ছিলেন পরিচয়ের কারিগর আর কি। এরপরে আপনার লেখালেখি তো এটাও মল্লিক ভাই গান লিখতেন। তা আমি তো গানের মানুষ ছিলাম আগের থেকেই, সুর টুর সম্পর্কে আমি মল্লিক ভাইকে অনেক গান শোনাতাম, আব্দুল আলিমের এই গান সেই গান আমি শোনাতাম। এই জন্য যে আপনি ওগুলাতে যে মল্লিক ভাইয়ের অনেক গান, যেগুলো আমি গানগুলো শোনালে মল্লিক ভাইটার আবার গান লিখতেন। এরকম প্যারোডি অনেক গান আছে, তো অনেক জনপ্রিয় গান আছে, এরকম অনেকগুলো আমি মল্লিক ভাইকে করেছি। কাশেম ভাইয়ের আছে এরকম অনেক জনপ্রিয় গান। তো তখন মল্লিক ভাইকে আমি মাঝে মাঝে বলতাম যে মল্লিক ভাই, এখানে সুরটা বা গানের কথাটা এরকম হলে কেমন হয়। খুব ভয়ে ভয়ে বলতাম মল্লিক ভাই। তখন মল্লিক ভাই আমার পেট চাপড়ে বলল, তাহলে আপনি গান লেখেন, আপনি গান লিখতে পারবেন, আপনি পারবেন, আপনি লিখেন। তো প্রথম আমি একটু সাহস করি, কিছু কিছু লিখলে মল্লিক ভাই কিছু ঠিকঠাক করে দিতেন। মনে আছে আমার প্রথম একটা গান আমি, সেটা ওই বাচ্চারা গিয়েছিল, দেশাত্মবোধক এই গান, ছোট ছোট কথায়। আমি তখন তো মাত্র শুরু করি, স্বাধীন সার্বভৌম আমাদের
সোনার বাংলাদেশ, খোদার দানে ধন্য এ দেশ, নেই যে রূপের শেষ। জি জি তো এখানে দু একটা কথা মল্লিক ভাইও আবার ঠিকঠাক করে দিয়েছে। এটাই ছিল প্রথম গান আর আচ্ছা কি, আচ্ছা, এটা আপনার প্রথম গান। তো এইভাবে মল্লিক ভাইয়ের হাত ধরেই গান লেখা। এটা বললাম না, তখন আমি কিন্তু মাস্টার্সে পড়ি, মল্লিক ভাইয়ের সাথে যখন পরিচয়। আচ্ছা আচ্ছা, কবি সাহিত্যিকরা তো আরো আগেই তাদের লেখালেখি শুরু হয়, কিন্তু আমার কিছুই শুরু হয়নি। জি জি। এইভাবে শুরু। আল্লাহ। আমি এবার একটু প্রশ্ন যাব যে ব্যাংকে জব করেছেন 30 বছর, ব্যবসায়িক ক্ষেত্রেগুলো আমাদের দেশের লোকগুলো কতটুকু মানে অসাধু চিন্তা লালন করে, বা আসলে কি হওয়া উচিত ব্যবসায়ীদের ক্ষেত্রে? আপনার এক্সপেরিয়েন্স কি বলে? কর্মজীবনে কোনো ধরনের প্রবলেম, যেমন ধরেন লোন দেওয়া, সেই ক্ষেত্রে ডিফল্ট হওয়া, অথবা সলচাতুরি করে ফাইল সাবমিট করে লোন নেওয়া, এই ধরনের কাজ আমরা এখন মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। তো সবকিছু মিলে আপনার এই কর্মজীবনের জায়গা থেকে আপনি যদি কিছু বলতেন। এটা হচ্ছে কি, মানুষের মধ্যে ভালো মন্দ আগেও ছিল, এখন আছে, সামনেও থাকবে। এটা একটি স্বতঃসিদ্ধ জিনিস। তবে ইসলামী ব্যাংকে আমি ছিলাম 30 বছর জব করেছি। আমি এর আগে জনতা ব্যাংকে জব করেছি 7 বছরের। জি তো ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ, এই ব্যাংকটা তো একটা আদর্শিক ব্যাংক হিসাবেই আত্মপ্রকাশ করে। এখানে কিন্তু সেই ধরনের অসৎ লোকদের সমাবেশটা কম ছিল। আচ্ছা আচ্ছা, তারপরেও যে সুযোগ সন্ধানী ছিল না তা না, জি একটা সময় পর্যন্ত। কিন্তু এরপরে তো পরবর্তীতে তো এই ফেসিস্টের আমলে তো গণলুট হয়েছে। এটা তো আর সবাই জানে, এটা নিয়ে আমি আর কথা বলবো না। তখন আমি ব্যাংকের থেকে আবার চলে আসছি। আপনার লাস্ট র্যাঙ্ক কি ছিল ব্যাংক থেকে? সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিল। তো এই যেটা বললেন যে ব্যাংকের মানুষ তো সবসময় লোভ তাকে তার কাজ করে, সে নানাভাবে ছলচাতুরি করে টাকা পয়সা কামাইতে চায়। যদিও এই হারটা ইসলামী ব্যাংকে খুবই কম ছিল, কারণ এখানকার ম্যাক্সিমাম ব্যবসায়ীরা ছিলেন ভালো, সৎ ছিলেন, তারা কথা কাজে তাদের মিল ছিল। কিন্তু তার মাঝেও ছিল না, এটা বলা যাবে না। জি জি, তো আমরা, এটার আরেকটা কারণ হলো যেটা আপনি বলেন যে কেন এরকম করে, এটার আরেকটা কারণ হচ্ছে ব্যাংকের অসৎ অফিসার কর্মকর্তারাও কিন্তু এটার জন্য দায়ী। জি জি, তারা বলে যে হ্যাঁ এটা করলে তাকে এটা দেওয়া হবে, পার্সেন্টেজ দেওয়া হবে, দেওয়া হবে। এটাও কিন্তু একটা কারণ, সে সুযোগটা নেয় তখন। ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ এই ধরনের অফিসিয়াল লোক আমার জানা মতে ছিল না বললেই চলে। এটা হয়তো এক্সেপশনাল দুই একটা কেস হবে, জি জি। একটা সময় পর্যন্ত এটা ছিল ইসলামী। বিজনেস করার ক্ষেত্রে কোন সাইটগুলো একটা মানুষের রাখা উচিত, যে এই ক্যাটাগরি থাকা উচিত একজন বিজনেসম্যানের, বা যারা বিজনেস করতে চায় এদের ক্ষেত্রে? এটা আমার অভিজ্ঞতা, যেটা আমি ব্যাংকার হিসাবে বিজনেসম্যানদের নিয়ে আমার কাজ কারবার ছিল, এটা দুটো জিনিস খুবই মানে ভাইটাল বলা যায়, পুঁজির চেয়েও বেশি ভাইটাল এটা। জি, এটি হচ্ছে, একটা হচ্ছে তার কমিটমেন্টের জায়গা, আর একটা তার বিহেভিয়ার। জি যে মানুষ কিন্তু ভালো বিহেভটা এক্সপেক্ট করে সবাই, কিন্তু জি জি, এটা তো সুন্নাহ, এটা তো হ্যাঁ, ধর্মীয় জায়গা থেকে এটা সুন্নাহ, এবং এটা মানুষের অগ্রযাত্রারও প্রধান হাতিয়ার বলা যায়। কমিটমেন্ট হাদিসের ভাষায় যদি আসে তাহলে যে তোমার মুখ আর তোমার হাত, তার মানে এটা নিরাপদ যদি হয় আমার কমিটমেন্ট, আমার কর্মদক্ষতা, বা আমার সুন্দর একটা ব্যাখ্যা আছে। যাই হোক, আমি আরেকটা জিনিস জানতে চাই যে যেই দুটো ভাই আপনার সাথে, যাদেরকে নিয়ে আপনার খুব স্ট্রাগল মুহূর্ত, যেই টাইমে বাবা মা নাই, তারা এখন কেমন আছে, এবং তারা এর পরবর্তী সময় আপনাকে কখনো কষ্ট দিয়েছে কিনা? না না, ওইরকম আমার ভাইরা আমাকে কষ্ট দেয়নি। এক ভাই রিসেন্টলি, সে ইয়াতে ধান গবেষণায় জব করতো, সে রিটায়ার্ড হয়েছে গত বছর। সে আছে এলাকায় থাকে। আর আরেকটা ভাই, দুইটা ভাইয়ের আরেক ভাই, আমার ছোট আর 3টা ভাই। জি জি, ওই 3 ভাই ওই আমাদের বাড়িতে থাকে। আচ্ছা, তো ওই মেজো ভাইটা, যেটা আমার ইমিডিয়েট ছোট যে ভাইটা ছিল, সে ওই আব্বার স্কুলেই সে টিচার ছিল। জি, কিন্তু এটা কষ্ট হয় আমার কথা বলতে, যে সে তার একটা রোগ হলো, সেই রোগটা হওয়ার পর সে আর ফিরে আসতে পারে নাই জবে। তার চিকিৎসা অনেক করা হয়েছে, এখনো সে একটু অ্যাবনর্মাল লাইফ তার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এখনো দোয়া করি যেন তাকে সুস্থ করে দেয়। আমিন আমিন, আমিন, তাকে সুস্থ করে। পারিবারিক জীবনে আপনার বর্ণনা যদি আমরা শুনি তাহলে? পারিবারিক জীবনে তো যেটা বলা শুরু করছিলাম, যে আমার 81-এ আমি মে মাসে বিয়ে করি। জি,
মে মাসের 17 তারিখ, যেদিন শেখ হাসিনা বাংলাদেশে আসে, জি খুব স্মরণীয় একটি দিন আর কি। আবার বিয়ে ছিল ওই দিন শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন করে। হ্যাঁ ওই ইন্ডিয়া থেকে ঢাকায় আসে, হ্যাঁ, জিয়াউর রহমানের আমল। তো সেই দিন আমার বিয়ে হয়, এবং বিয়ের 6 মাস সম্ভবত, মে মাসে বিয়ে করলাম। জানুয়ারি 82 এর জানুয়ারিতে কিন্তু আমার এই ঘটনা ঘটে। আমি পা হারাই ঢাকা ভার্সিটিতে। সাইমন মল্লিক ভাই সহ আহত হয়েছিল প্রায় 35-36 জন। 2 জনের পা কাটা গেছে, আমার আর সাইফুল্লাহ ভাইয়ের। আজিজ মাহমুদ সাইফুল উনি মারা গেছেন, জি। সেই ভাইও ঢাকা ভার্সিটিতে। সেই স্মৃতিটা আমরা আরেকটু যদি বিস্তর করে শুনতে চাই। ওই টাইমে হ্যাঁ, প্রেক্ষাপটটা কেমন সেদিন ছিল, আমি আপনার অবস্থা? তখন জনতা ব্যাংকে জব করি। জি বিকেলবেলা মল্লিক, তখন তো আর এসব ফোন ছিল না, আমাকে ফোন দিছে, ওই এনালগ ফোনগুলো আছে না ওখানে অফিসে। জি বললাম তাফাজ্জল ভাই একটু আসতে হবে, আজকে ভার্সিটিতে তো ডাকসুর শেষ মিছিল হবে, এখানে সাইমুম সামনে থাকতে হবে। তো ওই যে সাইমুমের যে গানটা আমরা গাচ্ছিলাম, সেই গানটার সুরটাও কিন্তু আমি মল্লিক ভাইকে দেওয়াতে মল্লিক ভাই সহ আমরা এই কথাগুলো সাজাইছিলাম। এনাম কাদের পরিষদে আবার জি জি শ্রেষ্ঠ সেরা পরিষদ, এরকম একটা গান, একটা লোকজ গানের একটা সুর দিছি। মল্লিক ভাই খুব পছন্দ করলো, আমারও খুব পছন্দ ছিল। তো আমরা সবাই প্র্যাকটিস করছিলাম আগেই। তো বললো যে আজকে কিন্তু শো ডাউনটা হবে লাস্ট, এরপরে আর 2 দিন পরে নির্বাচন, জি আর হবে না। তো আমি ওই ম্যানেজার, আমি ব্যাংকে আমার ম্যানেজারগুলো আমাকে খুব হেল্প করতো, কারণ আমি তো কাজে টাজে একটু সিনসিয়ারিটি ছিল আমার, এটা বুঝতো। তো বলার পরে বলেছেন যে ঠিক আছে যান। আমি আসরের নামাজ পড়েই ব্যাংক থেকে বেরিয়ে আসলাম। এখানে সন্ধ্যার দিকে এসে আমি ভার্সিটিতে, তখন তো রাস্তাঘাটে এত জ্যাম না। জি তারপরে মিছিল শুরু হলো। আমরা মিছিল নিয়ে এফ রহমান হলে ঢুকবো, একটা মিছিল, জাসদের একটা মিছিল ছিল, জি সেই মিছিলটা এফ রহমান হতে বের হবে, আমরা ঢুকবো। আমরা ওয়েট করতেছি মেইন রোড, এখানে গাছগাছালি আছে। তখন রাত সম্ভবত 7:30 8টার দিকে হবে, 8টা 8:15। জি আমরা আরো ওই মহসিন হল ওই দিক থেকে মিছিল করে করে এখানে রাতে আসছিলাম। কেন মিছিল হলো বা না, কেন? মিছিল শুরু হয়েছে তো আর আগে, সন্ধ্যার পরই শুরু হয়েছে। আচ্ছা, কিন্তু ওই যে হলে লাস্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ ফিনিশিং, এদিন সর্বশেষ শোডাউন, জি জি যার জন্য সব হলগুলোতে যাওয়া। তো আমরা এফ রহমান হলে ঢুকবো, অপেক্ষায় আছি। এই টাইমেই কিন্তু আমাদের দাঁড়ানো মিছিল, অনেক বড় মিছিল ছিল, আর আমরা ছিলাম সামনে। আমরা গান গাচ্ছিলাম, আমাদের সবাই কণ্ঠ মিলাচ্ছিল, ছাত্র যারা ছাড়। তো সেখানেই তো মজিদুর রহমান মল্লিক সাহেবকে তখন আপনাদের সাথে ছিল? হ্যাঁ, মল্লিক ভাই আহত হয়েছে। আচ্ছা আমি মল্লিক ভাই আমরা তো সামনে একদম। ওখানে আমাদের আকরাম মুজাহিদও ছিল, সেও আহত হয়েছিল। জি আর এরকম 35 জনের মতো আহত হয়েছে, 2 জনের আমাদের পা কাটা গেছে। আমাদেরকে তখন হওয়ার পর আমার খেয়াল আছে যে যখন আমি বিকট শব্দে তো পড়ে গেলাম, এরপর দেখি যে আমি আর দাঁড়াতে পারতেছি না। পর তাকিয়ে দেখলাম যে প্যান্টের আমার পাটা ঝুলতেছে, হাঁটুর নিচ থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো তখন আমি ভাবতেছি প্রচন্ড ব্লাড যাচ্ছে। তখন আমি ওই কলমা পড়তেছিলাম, তখন 2 ভাই এসে আমাকে 2 দিক থেকে ধরে রিক্সায় উঠে ঢাকা মেডিকেলে নিয়ে আসলো। আর আমাদের ভাইরা আবার স্লোগান ধরছে। এই অবস্থার মধ্যে আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুনতেছিলাম আমি রিক্সাতে। আমাদের যাদের ইনজুর তাদেরকে নিয়ে আসতেছে হাসপাতালে। সেই এক স্মৃতি, কঠিন স্মৃতি আর কি, মনে হলে এখনো খুব মানে মনটা, যে আল্লাহ যদি এগুলো কবুল করেন আল্লাহর কাছে। আমিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগের যেন উত্তম যাজা আপনাকে দান করেন ইনশাআল্লাহ। পরবর্তী সময় এটার জন্য মানে ফ্যামিলির জায়গা থেকে মানে যেমন আমি আরেকটা জিনিস এরকম জানি যে আমার এলাকাতেই পাবনার সুজানগরের ঘটনাটা, তো এরকম উনি বিয়ে করার বোধহয় 2-3 দিনের ভেতরে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে ওনার 2টা পা হয়ে যায়, সে এখনো তিনি জীবিত আছেন। তো এই যে ত্যাগ, এই জীবনটাকে এভাবে নিয়ে চলা, এই ত্যাগটা তো অনেক কঠিন ত্যাগ। মানে যারা আমি যদি আপনার সহধর্মিনীর কথা বলি, তাহলে এই ত্যাগটা তো অনেক বড় ত্যাগ। এবং যারা ছিলেন, এটা সত্যি, কারণ তখন তো
বিয়ের 6 মাস মানে তো বিয়ে। আর আমি তো, আমার ওয়াইফ তখন থাকতো দেশে, তখন আমরা ঢাকায় বাসা নেওয়া হয়নি তখনও। আমি, কারণ ও পড়াশোনা করতো ইন্টারমিডিয়েটে, আর আমি তো তখন মেসে থাকি, তাঁতিবাজার মেসে। তো সেই সেই খবর চারিদিকে যখন ছড়িয়ে যায়, তখন স্বাভাবিকভাবে আমাদের, তো যাক ওদের ফ্যামিলিটা তখন যেটা ছিল, আমার সুমন্দি তখন আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। উনি পরবর্তী চেয়ারম্যানও ছিলেন এলাকায়। তো যাক, ওরা আবার আমাকে খুব ভালো জানতো, জি, আমাকে ভালো জানতো, আমার ফ্যামিলিও জানতো, কারণ আমাদের কাপাসিয়ার মধ্যে ওদের বাড়িও। জি, তো আমি আবার ওকে, আমারও গিন্নিকে বলেছিলাম যে তুমি কোনো সমস্যা নাই, তুমি এই কঠিন যাত্রায় যদি তুমি যদি তোমার ভিন্ন রাস্তা ধরো, আমার কোনো আপত্তি থাকবে না, কারণ আমি তো এখন অসুস্থ হয়ে গেছি। তো সে এই কথা বলে এখনো কান্নাকাটি করে যে তুমি এই কথা বলছো, আমি খুব কষ্ট পেয়েছিলাম। আল্লাহ। আর মানে মানে ফ্যামিলির আর বর্ণনা হচ্ছে যে সন্তানরা কে কোথায়? ও, আমার আল্লাহ আমাকে 5টি মেয়ে দান করেছেন। তো আলহামদুলিল্লাহ 5টি মেয়েরই বিয়ে হয়ে গেছে। গত বছর, তার আগের বছর ছোট মেয়েটির বিয়ে হলো। তো মেয়েরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। 2 মেয়ে থাকে আমেরিকাতে। এক মেয়ের হাজব্যান্ড মিশিগানের একটা ইউনিভার্সিটির টিচার, আর এক মেয়ের হাজব্যান্ড ও থাকে নিউ জার্সিতে। ওই হাজব্যান্ড আবার একটা আইটি ফার্ম, ইন্টারন্যাশনাল আইটি ফার্মে জব করে। আগে লন্ডনে ছিল, তারপর ট্রান্সফার করছে নিউ জার্সিতে, আমেরিকাতে। তো আমাদেরও সুযোগ হয়েছিল গত বছর, 4 মাসের জন্য আমরা ভিসা নিয়ে গিয়েছিলাম, 2 জনই। চমৎকার দেশ। ওখানে গিয়ে আবার মোনা কনভেনশন পাইলাম, আমি, মানসুর ভাই, ইকবাল হোসেন জীবন, আমরা মোনা, ডাক্তার আতাউল ওসমানী। সেখানে আর এক মিলন মেলা আমাদের। আমারও খুব ইচ্ছে ছিল প্রোগ্রামে, তো ইনভাইটেশন ছিল, তোমরা ভিসার জন্য ইয়া করতে পারোনি, তখন তো আন্দোলন শুরু হলো। নোমান এরা ভিসার জন্য প্রবলেম হয়েছে। আমরা বলে আসছি যে আপনারা ভিসা যাতে টাইম মতো পাওয়া যায়, এটা আগেই এম্বাসির সাথে কথা বলবেন। ওই মুনাফ লোকদেরকে বলে আসলাম, তাহলে হয়তো আপনারা এই সকল আমাদের বাংলাদেশের সেরা শিল্পীদেরকে পেয়ে যাবেন। তো বলছেন আমরা এইভাবেই চেষ্টা করবো ইনশাল্লাহ। ওস্তাদ, আমরা অনুষ্ঠানের একদমই শেষ দিকে চলে এসেছি। এখন যদি আপনার কাছে, আমার বড় মেয়ে আবার ডাক্তার, জামাইও পিজিতে আছে। আলহামদুলিল্লাহ, মানে সবাই না ভালো, পিতা হিসেবে যে সফলতাটা দেখা পারিবারিক ভাবে, আল্লাহ সেটাকে আপনাকে দান করেছেন, সেটা সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। জি জি। আমি এখন আর একটা প্রশ্ন করব। অনেকেই, এটা তো আসলে এই জায়গাটা আল্লাহর নিজস্ব খেলা বা তার দান, সেটা হলো যে অনেকে আমরা দেখি যে পুত্র সন্তান না থাকার কারণে আফসোস করে, কিন্তু এই জায়গায় আপনার কি, আসলে আমি আপনার কাছে জানতে চাই, এই আফসোসটুকু আপনার আছে নাকি নাই? না, এই আফসোস একজন স্বাভাবিকভাবে একটা ইয়া থাকে। আমার যখন 4র্থ মেয়ে যখন জন্ম নেয়, সে হোলি ফ্যামিলিতে জন্ম তার হয়েছিল। এটা না বললে আবার একটা গ্যাপ হয়, এই জন্য আমি তো বসে আছি হোলি ফ্যামিলিতে, আর আমার ওয়াইফ হাসপাতালে। তখন একজন নার্স এসে আমাকে বলল যে, হ্যালো স্যার, একটু শোনেন, হ্যাঁ, যে আপনার মেয়ে হয়েছে, আমি নিয়ে আসতেছি। তো তখন আমি একটু আনইজি হয়েছি মনে মনে একটু, যে আমার ইয়ে ছিল যে হয়তো। তারপর দেখেন ওই মেয়েটার নাম হচ্ছে, ডাক নাম রিফাত, ফাহমিদা রিফাত। ওকে নিয়ে আসলো এই হোলি ফ্যামিলি কাছের ভিতর থেকে, আমি দেখতেছি নিয়ে আসছে। আমি এদিকে দাঁড়াইছি, ও আমার চোখে চোখে চোখ রাখে অনেকক্ষণ অপলক তাকায় থাকলো আমার দিকে। আমি যেন কিভাবে ঘোরের মধ্যে সময়টা কেটে গেল। এই যে তাকানো, এই যে আমার ও তাকায় থাকলো, আমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না। সেই থেকে তারপরে আমার আত্মীয় স্বজনেরা, অন্য মেয়েরা সবাই বলে আপনি রিফাতকে বেশি ভালোবাসেন, ও নিউ জার্সিতে থাকে।
আমি কি ভালোবাসি কিনা আমি জানি না, আমি সবাইকে ভালোবাসি, কিন্তু ওর এই একটা স্মৃতি, ও আমার সাথে সাথে সব জায়গায় যাওয়ার চেষ্টা করতো, বাজারে গেলে ও আমার সাথে যাবে। আমি তখন টঙ্গীতে থাকি, বাজারে যাই, বাজারটা রোড ক্রস করতে হয়, এই যে ময়মনসিংহ রোড, তো ওকে আমি এদিকে রাখি, রাস্তার দিকে আমি থাকি, ও ঝট করে এদিকে চলে আসে, আরে এরকম করো কেন? তো সে একদিন বলতেছে, আমি বলি ধমকাই, এটা করো কেন, তোমার গাড়ি লাগতে পারে। তখন সে বলে আমাকে যে আপনি যদি এদিকে থাকেন আর গাড়িতে যদি আপনাকে যদি কিছু হয়, আমি কি আপনাকে নিয়ে কোথাও যেতে পারবো? আল্লাহ, আমি যদি এইদিকে থাকি, আমার কিছু হলে তো আপনি নিয়ে যেতে পারবেন কোথাও। তো এগুলো আমার কাছে মাঝে মাঝে অলৌকিক মনে হয়। আল্লাহ, বয়স কত ছিল ওর বয়স তখন 5-6 বছর। আহা, হাতে হাতে ধরে ধরে বাজারে যেত। আল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। না, আল্লাহ আমাকে অনেক, হাদিসের ভাষায় তো কন্যা সন্তানের ব্যাপারে বেশি উদ্বুদ্ধ করা হয়েছে, বলা হয়েছে, এটাই। কিন্তু আমাদের দেশে একটা প্রচলন রয়েছে, কিন্তু আসলে এটা তো মানে সাংঘর্ষিকই আমাদের জীবনটা। আমরা যতটুকু দেখি ইসলাম থেকে অনেক দূরে আমাদের অবস্থান। এটা যতটুকু পারিবারিক মানে সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে দেখি, এটা হয়ে যায় ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে, জীবনের কি পেলেন আর কি পেলেন না, এই জায়গায় যদি বলতে বলি তাহলে। জীবনের অপ্রাপ্তি তো বলেছি যে সেটা, কিন্তু আমি যদি সব শেষে যদি ফাইনাল হিসাবটা করি, প্রাপ্তির তুলনায় অপ্রাপ্তি অনেক কম। আমি বললাম না, শূন্য হাতে ঢাকায় আসলাম, আল্লাহ আমাকে সম্মান দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, কি দেন নাই, সবই দিয়েছেন। এই পরন্ত বেলায় এখন যেটা আমি আল্লাহর কাছে, এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর কাছে যেটা আমি চাই, সবসময় চাই আমি এটা, আল্লাহ যতদিন আমার হায়াত রাখবেন যেন আমি সচল থাকি, আল্লাহ যেন অচল হয়ে যেন পড়ে না থাকি, এই একটাই আমার কাম্য, এবং ইমানের সাথে যেন আমি বিদায় হতে পারি। আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন আমিন। জীবনের শেষ চাওয়া বা আমাদের দেশে কোন স্বপ্ন আপনার জানেন? স্বপ্ন তো সবসময় লালন করি, যেদিন থেকে আল্লাহর দিনের সাথে সংযুক্ত হলাম, আল্লাহর দিনকে বুঝলাম, আল্লাহর দিনের মধ্যে আসলাম, একটি স্বপ্ন দেখি এই দেশের মানুষের দুঃখ কষ্ট, খুব বিচলিত হই আমি যে মানুষ এভাবে স্বপ্ন নিয়ে এক একটা পরিবর্তন আসে, কিন্তু আবার সেই তাদের ভাগ্যের আর কোনো পরিবর্তন হয় না, তারা আর সুশাসনেরও মুখ দেখে না, তারা ইনজাস্টিস কোনো কিছুই তারা পায় না। তো এবারও পরিবর্তন হয়েছে, স্বপ্ন তো সবসময় দেখি যে আল্লাহর দিনের সেই সোনালী যুগের খেলাফতের স্বপ্ন আমাদের মধ্যে একজন ইমানদার হিসাবে লালন করি। জানি না আল্লাহ এটা বাস্তবায়িত হবে কিনা। তো এখন যে কোনো সময়ের তুলনায় স্বপ্নটা মনে হয় আরেকটু কাছাকাছি আসতেছে। আল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়নের তৌফিক দিন, এই আল্লাহর কাছে কায়মনে বাক্যে এই প্রার্থনা করি দেশের মানুষের জন্য। আমিন। সাংস্কৃতিকভাবে আপনি একজন সাংস্কৃতিক বোদ্ধা, সংস্কৃতি নিয়ে আপনার গবেষণা, সংস্কৃতির কোন কার্যক্রমগুলো আরো হওয়া উচিত বা ইনস্টিটিউট, বা আপনার স্বপ্নটাকে, সাংস্কৃতিক স্বপ্নটাকে এই দেশের জন্য? সাংস্কৃতিক স্বপ্ন হচ্ছে আমাদের এখনো সাংস্কৃতিক স্বপ্ন, সাংস্কৃতিক অ্যাক্টিভিটিসগুলো কিন্তু খুব পরিকল্পিত না। জি, এইটা এখন আমাদের যারা এই ইসলাম নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, তাদের এটা আরো অ্যাক্টিভলি ভাবতে হবে। যে আপনি দেখেন যে এই দেশে উদীচী, ছায়ানট, তারা কিন্তু একটা স্ট্রাকচারাল ইয়ার মধ্যে দাঁড়িয়ে আছে, তাদের অফিস আছে, ঢাকা শহরের মধ্যে বড় বড় অফিস আছে, সব কিছু আছে। আপনি জানেন যে যখন 75-এ আওয়ামী লীগের যখন পতন হয়, তখন আওয়ামী লীগের কিন্তু পলিটিক্যাল লিডাররা আর মাঠে ময়দানে কথা বলতে পারে নাই, তাদের কথা বলেছিল তখন উদীচী, ছায়ানটের শিল্পীরা কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা কত শক্তিশালী, এটা মানুষ বুঝে না পিছনে কারা, কিন্তু সেইগুলো লুফে নিতে চায়। তো আমাদের কিন্তু এখন মানুষ লুফে নিতে চায়, ইসলামকে মানুষ গ্রহণ করে, কিন্তু কালচারালি আমরা দিতে পারতেছি না। যদিও এই পরিবর্তনের পর নানা জায়গায় কাওয়ালি টাওয়ালি নানা হচ্ছে, কিন্তু এগুলো সবই অপরিকল্পিত, এগুলো একসময় কিন্তু থাকবে না। এই জন্য প্রাতিষ্ঠানিক যেমন আমাদের কমপ্লেক্স হওয়া দরকার। এই যে আমরা এই জায়গায় ওই জায়গায় স্টুডিও এগুলো করি, কেন আমরা পারতেছি না একটা বড় একটা কমপ্লেক্স করতে, যেখানে সব থাকবে, অফিস থাকবে, স্টুডিও থাকবে, রেকর্ডিং থাকবে, সেমিনারের জায়গা থাকবে,
জি জি। এই ধরনের এটা হওয়া খুবই জরুরি। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দায়িত্বশীল ভাইদের। উস্তাদ অনেক ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে অনেক জীবনের যেই জানা অজানা কথাগুলো আজকে দর্শকের সঙ্গে শেয়ার হয়েছে। আমরা এর জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং আপনার সমৃদ্ধি কামনা করছি। রোব বাংলাদেশের আজকের এই আয়োজনে রোব বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে কিছু সামান্য উপহার। আশা করি এটি আপনার ভালো লাগবে এবং আপনি স্বাচ্ছন্দ্যে রোবের পক্ষ থেকে এটি গ্রহণ করবেন। জি, থ্যাংক ইউ আপনারা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, কথা বলার, জীবনের কথাগুলো জানালাম। জি, ধন্যবাদ, শুক্রিয়া। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। স্পন্সর হিসেবে ছিল মালাভিস। আজকে আমাদের সঙ্গে তার জীবনের অনেক গল্প আমাদের সামনে তুলে ধরেছেন ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান। তার জন্য অনেক অনেক দোয়া, আমাদের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো জীবনের গল্প এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।